রোহান ভাই তোমার সাথে সবসময় এরকম আচরণ কেন করেন ভাবি? মিতুকে বিচলিত হতে দেখে তিনা নিজেই পরিষ্কার করলো, না আমি তোমাদের পার্সোনাল কথা আড়ি পেতে শুনিনি। নরসি বলেছিল ভাইয়া নাকি তোমার সাথে ফোনে ঠিকঠাক মতো কথা বলে না। কিন্তু কেন ভাবি, রন ভাই কি আগে থেকে এমন ছিলেন? মিতুর চোখের কোণে আবড় জল টলমল করে উঠল। সে শূন্য দৃষ্টিতে জানালার ওপাশে তাকিয়ে ধরা গলায় বলল, না ত্রিনা, একদমই না। রোহান আগে ছিল এক খাঁটি প্রেমিক, এক আদর্শ স্বামী। আমার হাতটা ধরার জন্য ও কত কি করেছে, অথচ হঠাৎ হঠাৎ এরকম কি করে বদলে গেলেন উনি? জানি না। বিশ্বাস করো ত্রিনা, আমি এর উত্তর আজও জানি না। তিনা চুপ করে মিতুর বিধ্বস্ত মুখটার দিকে তাকিয়ে রইল। মিতু এখন হাঁটুর ওপর থুতনি রেখে এক ধ্যানে বিছানার চাদরে নকশার দিকে তাকিয়ে আছে। সহসা সে হু হু করে ডুকরে কেঁদে উঠল না ঠিকই, তবে তার কণ্ঠ থেকে একরাশ বিষাদ ঝরল। সে বলতে লাগলো, মানুষ হঠাৎ করে কেন এভাবে বদলে যায় বলতে পারো ত্রিনা? কেন এত ভালোবাসা তিল তিল করে জমানোর পর মরীচিকার মতো উধাও হয়ে যায়? মানুষ তো গিরগিটি না, তবুও কেন তারা এত রং বদলায়? ওরা কি একবারও বোঝে না যে ওদের একটা নিষ্ঠুর কথার পরিপ্রেক্ষিতে অপর পাশের মানুষটার কলিজা ঠিক কতটা জর্জরিত হয়? তিনা থমকে তাকিয়ে রইল মিতুর দিকে। মিতুর চোখ বেয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছে, কিন্তু ঘর একদম নিস্তব্ধ। কান্নার কোনো শব্দ নেই, শুধু হাহাকার আছে। তিনা মিতুর মাথায় হাত রাখলো, কিন্তু মুখে কোনো সান্ত্বনা দিতে পারল না, কারণ এই প্রশ্নের উত্তর তার নিজের কাছেও নেই। সে নিজেই তো আরিয়ানের অবহেলায় জর্জরিত। রেস্টুরেন্টের এক কোণে নির্জনে বসে আছে তার দুই বন্ধু, হাসান আর নীরবের সাথে। নির্জনের চোখে মুখে অস্থিরতা। সে হাসানের দিকে তাকিয়ে বেশ সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞেস করলো, তোকে যে বলেছিলাম নুসরাতের সম্পর্কে খোঁজ নিতে, কিছু জানলি? আমার ছোট বোন নুসরাতের সাথে একই ভার্সিটিতে পড়ে, ওর মাধ্যমেই খবর নিলাম। কিন্তু দোস্ত, আমার কেন যেন মনে হয় না মেয়েটাকে তোকে কোনোদিন অ্যাকসেপ্ট করবে। একসেপ্ট করবে না মানে কি? আমি কি দেখতে খারাপ, নাকি আমার কোনো যোগ্যতা নেই? আরে না, ব্যাপারটা সেরকম না। আমার বোন কয়দা করে নুসরাতকে জিজ্ঞেস করেছিল সে কেমন ছেলে পছন্দ করে। নুসরাত সাফ জানিয়ে দিয়েছে সে এমন ছেলে পছন্দ করে যে দিন আনে দিন খায়। সহজ কথায় একটা সাধারণ মধ্যবিত্ত ছেলে যার অনেক টাকা নেই কিন্তু অনেক মায়া আছে। কিরে ভাই নির্জন, তোর তো তাহলে কপাল পুরলো। নুসরাত যদি জানতে পারে তুই এত বড় একজন নামী ডক্টর, তাহলে তো তোকে কোনোদিনও পাত্তা দিবে না। নির্জন দুহাতে নিজের মাথা চেপে ধরলো, বিড়বিড় করে বলল, দূর, এতদিন পর একটা মেয়েকে মনে ধরলো, তাও কিনা এখন আমার স্ট্যাটাসের জন্য রিজেক্ট হতে হবে? এটা কোনো কথা হলো? হাসান হতাশ গলায় বলল, পরিস্থিতি তো সেরকমই দেখছি। নির্জন কিছুক্ষণ গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে রইল। হঠাৎ তার চোখের মনি চকচক করে উঠল। সে টেবিল চাপড়ে উচ্চস্বরে বলে উঠল, আইডিয়া পেয়ে গেছি। কি আইডিয়া? বাদাম। আমি ওর ভার্সিটির সামনে বাদাম বিক্রি করব। কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? যা বলছি একদম ঠিক বলছি, আমি বাদামের ব্যবসা করব। তুই ডক্টর নির্জন ইমতিয়াজ হয়ে শেষমেশ কিনা রাস্তার ধারে বাদাম বিক্রি করবি? স্পেস্টিজ বলে কিছু নেই তোর? আরে ভাই, প্রেমে পড়ে মানুষ তো খুন পর্যন্ত করে ফেলে। আর আমি নুসরাতের মনের মানুষের মতো সাজতে একটু সামান্য বাদামওয়ালা হতে পারবো না? ভালোবাসা পেতে হলে একটু ত্যাগ তো স্বীকার করতেই হয়। উমর হাওলাদার নিজের বিছানায় আদশা হয়ে একটি ইংরেজি ক্লাসিক পড়ছিলেন। অবসর সময়ে বইয়ের পাতায় ডুবে থাকাটাই তার বহু বছরের অভ্যাস। আগে এই সময়টিতে তিনার মা মেহেরজান বেগম হাসিমুখে ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকতেন। তিনি চলে যাওয়ার পর সেই দায়িত্বটা পালন করত তিনা, কিন্তু এখন সেই ঘরটা খা খা করছে। চায়ের কাপ নিয়ে আসার মতো প্রিয় মানুষটি আর এই বাড়িতে নেই। তিনা অসুস্থ থাকাকালীন উমর হাওলাদার তাকে দেখতে গিয়েছিলেন। খুব ইচ্ছে ছিল মেয়েটাকে কদিনের জন্য নিজের কাছে নিয়ে আসেন, কিন্তু এই বাড়ি বিষাক্ত পরিবেশ আর রোশনারা বেগমের আচরণের কথা ভেবে তিনি পিছিয়ে এসেছেন। মেয়েটা শ্বশুরবাড়িতে যেটুকু শান্তিতে আছে, এখানে আসলে হয়তো সেটুকু হারাবে। হঠাৎ রোশনারা বেগম ঘরে ঢুকলেন। তার হাতে চায়ের কাপ দেখে উমর হাওলাদার কিছুটা অবাক হলেন। রোশনারা বেগম মুখে এক কৃত্রিম হাসি ঝুলিয়ে চায়ের কাপটা টি টেবিলে রাখলেন। উমর হাওলাদার চশমার উপর দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন,
আজ হঠাৎ এবেলায় চা, কি মতলব তোমার? আমার কি সে সব সময় কোনো না কোনো মতলবই থাকে? নিজের স্বামীর সেবা করতে এসেছি। তা নয় তো কি, মধুমাখায় কথার পেছনে নিশ্চয়ই কোনো তিক্ত আবদার আছে, যা বলার বলে ফেলো। উমর হাওলাদার বইটা বন্ধ করে সরাসরি তার দিকে তাকালেন। রোশনারা বেগম এবার কাজের কথায় এলেন। বলেছিলাম যে তোমার এই বিশাল সয় সম্পত্তি সব কিছু তো তোমার নামে রয়ে গেছে। আমার মেয়ে রিমির নামে তো তেমন কিছুই দিলে না। ওর ভবিষ্যৎ নিয়ে কি তোমার কোনো চিন্তা নেই? দুটো ফ্ল্যাট ইতিমধ্যে তোমার আর রিনির নামে লিখে দিয়েছি, তবু আরও প্রয়োজন? আমার সব সম্পত্তি গ্রাস করার শখ জেগেছে বুঝি? এভাবে কেন বলছো? রিনি তোমার নিজের সন্তান, আর আমি তোমার বিবাহিতা স্ত্রী। আমাদের কি কোনো দাবি নেই? তোমরা মনে মনে যা ছক কাটছো সেটা কখনোই সম্ভব হবে না। রিনার হক আমি নষ্ট হতে দেব না। রোশনারা বেগম রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি জানতেন সরাসরি উমর হাওলাদারকে টলানো কঠিন। রোশনারা চলে যেতে উমর হাওলাদার তার উকিলকে কল দিলেন। ওপাশ থেকে উকিল কল ধরতে তিনি জিজ্ঞেস করলেন, রহমান সাহেব, আমি যে ডকুমেন্টগুলো রেডি করতে বলেছিলাম সেগুলো কি কমপ্লিট হয়েছে? জি স্যার, সব তৈরি। কাল সকালে কি আপনারা বাড়িতে নিয়ে আসবো? না, বাড়িতে আসার প্রয়োজন নেই। রোশনারা টের পেলে সমস্যা হবে। আগামীকাল হাসপাতালে আমার কেবিনের ডকুমেন্টগুলো নিয়ে আসবেন, আমি ওইখানেই সই করব। রুমে তখন পিনপতন নীরবতা। কোণের মৃদু নীল আলোটা অন্ধকারকে ছাপিয়ে যাচ্ছে। বাইরে হাড় কাঁপানো শীত, আর জানালার ফাঁক দিয়ে আসা হিমেল হাওয়ায় তিনা ফ্লোরে শুয়ে কুকড়ে আছে। পাতলা একটা কম্বল শীত আটকাতে পারছে না। তিনা হালকা মাথা তুলে দেখলো আরিয়ান অঘরে ঘুমোচ্ছে। আজ আরিয়ান বেশ তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে, অথচ বলেছিল কাজ করতে দেরি হবে। লোকটার চোখে মুখে ইদানিং একরাশ ক্লান্তি আর অস্থিরতা দেখা যায়, যেন কোনো গভীর চিন্তায় সে ডুবে আছে। তিনা তা বুঝে কোনো কথা পায়নি। বেশ অনেকক্ষণ পর তিনার চোখে মাত্র একটু তন্দার মতো এসেছিল, কিন্তু সেই কাছে ঘুমটা নিমিষেই ভেঙে গেল আরিয়ানের একটা ভর্ত চিৎকারে। তিনা ধরফর করে উঠে বসলো। দেখলো আরিয়ান বিছানায় উঠে বসে দোয়াতে মাথা চেপে ধরে আছে। তার শ্বাস প্রশ্বাস ভীষণ দ্রুত, যেন কোনো বিভীষিকা তাকে তাড়া করছে। তিনা আতঙ্কিত হয়ে কাছে এগিয়ে গেল। খুব নরম গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? কোনো খারাপ স্বপ্ন দেখেছেন? তিনার হাত আরিয়ানের কাঁধে স্পর্শ করতে লোকটা হঠাৎ অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকালো। সেই দৃষ্টিতে চেনা কোনো মানুষ নেই, আছে এক ভয়ানক উন্মাদনা। আরিয়ান নিজের সর্বশক্তি ব্যবহার করে সজোরে তিনাকে একটা ধাক্কা দিল। তিনা ফ্লোরে ছিটকে গিয়ে পড়ল। কোনো বেশ ব্যথা পেল সে। বিস্ময়ে সে হতভম্ব হয়ে গেল। এই ব্যবহারের মানে কি? আরিয়ান এবার বিছানা থেকে নেমে উদ্ভ্রান্তের মতো ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল। সেখানে রাখা পারফিউমের বোতল, প্রসাধনী আর কাছের জিনিসপত্র এক ঝটকায় ফ্লোরে আছাড় দিয়ে ভাঙতে শুরু করলো। কাজ ভাঙার ঝনঝন শব্দে রুমটা প্রকম্পিত হয়ে উঠল। তিনা ভয়ে কাঁপলেও নিজেকে সামলিনি আরিয়ানের হাত চেপে ধরার চেষ্টা করলো। আরিয়ান প্লিজ থামুন, কি করছেন আপনি? সবাই জেগে যাবে। তিনা আরিয়ানকে থামানোর জন্য সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করছে, কিন্তু আরিয়ানের শরীর যেন তখন ইস্পাতের মতো শক্ত। সে তিনার কোনো কথাই কানে নিচ্ছে না। রাগে আর যন্ত্রণায় সে গড়গড় করছে। আরিয়ানের মতো বিশাল দেহের একজন মানুষের সামনে তিনার মতো ছিমছাম গড়নের মেয়ের শারীরিক শক্তি কিছুই নয়। আরিয়ান তিনাকে আবার সরিয়ে দিয়ে দেওয়ালে ঘুষি মারতে লাগলো। তিনা বুঝতে পারছে আরিয়ান এখন স্বাভাবিক নেই, সে কোনো এক মানসিক ট্রমার ভিতর দিয়ে যাচ্ছে। বেড সাইডে রাখা অ্যালার্ম ঘড়িটাও আরিয়ান সজোরে ফুলরে ছুঁড়ে মারল। ঘড়িটা ভেঙে তার একটা বড় কাচের টুকরে ছিটে এসে সরাসরি তিনার কপালে লাগলো। মুহূর্তে তিনার কপাল ফেটে টকটকে লাল রক্ত গলগল করে গড়িয়ে পড়তে লাগলো। যন্ত্রণায় তিনার চোখ বুজে আসলো। আরিয়ানের সেদিকে কোনো খেয়াল নেই। সে তখন হিতাহিত জ্ঞান শূন্য কাছের ভাঙা টুকরোগুলোর উপর দিয়ে পাগলের মতো পায়চারি করছে আর ড্রেসিং টেবিলের আয়নায় ঘুষি মারছে। তীব্র শব্দ আর ভাঙচুরের আওয়াজ শুনে ইতিমধ্যে বাড়ির সবাই তিনার ঘরে দরজায় জড়ো হয়েছে। সবাই মিলে চিৎকার করে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু ভেতর থেকে লক করা। তিনা টলতে টলতে গিয়ে কোনো মতে দরজা খুলে দিল। দরজা খুলতে বাড়ির সবার চোখ ছানা পড়া, সারা ঘর ভাঙ্গা কাচের স্তূপ। আর আরিয়ান রক্তবর্ণ চোখ। মাইমুনা বেগম বাবা আরিয়ান বলে ছেলেকে আটকাতে গেলেন, কিন্তু আরিয়ান তাকে চিনতে পারল না যেন। এবার আদনান আর এমদাদুল মির্জা দুজন মিলে আরিয়ানকে জাপটে ধরল। আরিয়ান তখনও ছটফট করছে, যেন দানবীয় কোনো শক্তি ভর করেছে ওর উপর।
আদনান চিৎকার করে তার মাকে বলল, আম্মু, সেই ইঞ্জেকশনগুলো কি এখনো আছে? তাড়াতাড়ি নিয়ে এসো। মাইমুনা বেগম মুহূর্তের জন্য থমকে গেলেন, তারপর দ্রুত পায়ে নিজের রুমে দৌড়ে গিয়ে একটা ইঞ্জেকশন নিয়ে এলেন। তিনি অবাক হয়ে দেখল কি অবলীলায় তারা আরিয়ানের সাথে এসব করছে। আদনান জোর করে আরিয়ানের হাতে ইঞ্জেকশনটা পুশ করল। কয়েক মিনিটের মাঝেই আরিয়ানের শরীর নেতিয়ে পড়ল। উন্মুক্তা কমে গিয়ে সে গভীর ঘুমে তলিয়ে গেল। মাইমুনা বেগম ছেলের পাশে বসে ডুকরে কেঁদে উঠলেন। আমার ছেলেটা তো সুস্থ হয়ে গিয়েছিল, তবুও আবারও কেন এসব শুরু হলো? খান নজর লাগলো ওর উপর। রাহি বেগম আর ফারহানা বেগম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, সব ঠিক হয়ে যাবে মেজো, তুমি শান্ত হও। আদমির্জা ছেলের এই অবস্থা দেখে বিধ্বস্ত বোধ করছে। তিনি সোফায় ধপ করে বসে বলেন। নসি দৌড়ে গিয়ে এক গ্লাস পানি এনে তার চাচ্চুর হাতে দিল। পুরো বাড়িতে একটা শ্মশানের নীরবতা নেমে এসেছে। মিতু ভিড়ের মাঝে তিনার কাছে এগিয়ে এলো। মমতার সাথে জিজ্ঞেস করলো, ত্রিনা, তুমি ঠিক আছো তো? কথা শেষ করতেই মিতুর নজর গেল তিনার কপালের দিকে। সেখানে রক্ত জমাট বেঁধে আছে। মিতু আটকে উঠে বলল, আরে, তোমার তো কপাল কেটে গেছে, অনেক রক্ত পড়ছে তো। না ভাবি, তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। কিন্তু আরিয়ান এমন কেন করলো? ওর কি হয়েছে? পরে এক সময় সব বলবো, এটা অনেক দীর্ঘ কাহিনী। তিনার পা দুটো এখনো কাঁপছে। লোকটি একটি মানসিক রোগীর মতো আচরণ করছিল। সকলেই এক একে রুম থেকে বেরিয়ে গেল। সারা বাড়ি শান্ত হয়ে এলো। তিনার মনের ভেতর ঝড়ের মতন চলছে। সে ধীর পায়ে আরিয়ানের বিছানার পাশে গিয়ে বসলো। মাত্র কিছুক্ষণ আগে যে মানুষটা রুদ্রমূর্তি ধারণ করেছিল, ইঞ্জেকশনের প্রভাবে সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। আরিয়ানের ফর্সা মুখটা একদম ফ্যাকাশে হয়ে আছে। এই অবস্থায় লোকটাকে দেখতে অনেকটা নিষ্পাপ শিশুর মতো লাগছে। তিনা নিজের অজান্তে মায়ের বশবর্তী হয়ে আরিয়ানের কপালে আর গালে ভালোবাসার পরশমাখা বুলিয়ে দিল। হঠাৎ তার নজর গেল আরিয়ানের হাতের দিকে। আটকে উঠল তিনা। কাছের এক দুটো ছোট্ট টুকরো চামড়া ভিতরে গেঁথে আছে, সেখান থেকে চুইয়ে রক্ত পড়ছে। উন্মত্ততার সময় হয়তো আরিয়ান নিজেই খেয়াল করেনি। আর বাড়ির সবাই তাকে শান্ত করতে ব্যস্ত ছিল। তিনা দেরি না করে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এলো। একটা টুইজার দিয়ে খুব সাবধানে কাচের টুকরোগুলো বের করতে শুরু করলো সে। ঘুমের ঘোরও ব্যথায় আরিয়ানের শরীরটা বারবার কেঁপে উঠছিল। কপালে ভাঁজ পড়ছিল। উমর হাওলাদার টুকটাক প্রাথমিক চিকিৎসা তাকেও শিখিয়েছিলেন। বাবার কাছ থেকে শেখা সেই জ্ঞানটুকু আজ খুব কাজে লাগছে। অত্যন্ত নিপুণ হাতে ক্ষতস্থান পরিষ্কার করে সে ব্যান্ডেজ করে দিল। সারা ঘর জুড়ে ভাঙা কাছের টুকরো আর আসবাবপত্রের ধ্বংস অবেশ। ত্রিনা এবার সেগুলোর দিকে তাকালো, কিন্তু শরীর আর একটু সায় দিচ্ছে না। সারাদিনের ধকল, জ্বর থেকে ওঠা দুর্বল শরীর আর নিজের কপালে ক্ষত, সব মিলিয়ে সে অবসন্ন। ঘরের এই বেহাল দশা পরিষ্কার করার মতো শক্তি তার অবশিষ্ট নেই। সে আরিয়ানের এক কোণে, আরিয়ানের মাথার খুব কাছে সামান্য জায়গা করে কাচুমাচু হয়ে শুয়ে পড়ল। নিজের কপালের ক্ষতটা এখন দপদপ করে তিতিয়ে উঠছে। অন্ধকারের দিকে তাকিয়ে তিনা ভাবতে লাগলো, আরিয়ানের জীবনের এই কালবৈশাখীর রহস্যটা আসলে কি? মিতু ভাবি কোন দীর্ঘ কাহিনীর কথা বলছিলেন। ভোরের হিমেল হাওয়া জানালা দিয়ে চুইয়ে চুইয়ে ঘরের ভেতর আসছিল। সেই শীতল পরশে আরিয়ানের ঘুম ভাঙল। চোখ মেলতে সে অনুভব করল শরীরের বিভিন্ন জায়গায় সূক্ষ্ম একটা ব্যথা, কিন্তু তার চেয়েও বেশি অনুভব করলো বুকের উপর এক অদ্ভুত ভার। নিচে তাকাতেই আরিয়ানের হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সে দেখল তিনা অত্যন্ত অসহায়ভাবে তার বাহু ধরে আশ্রয় নিয়ে আছে। তিনার মাথাটা আরিয়ানের হাতের উপর, আর তার ছোট্ট একটা হাত আরিয়ানের প্রশস্ত বুকের ঠিক মাঝখানে রাখা। আরিয়ান নিজের অজান্তে তিনাকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, যেন কোনো এক অদৃশ্য বাঁধনে তারা একে অপরের পরিপূরক হয়ে আছে। আরিয়ানের প্রথম প্রবৃত্তি ছিল তিনাকে এক ধাক্কায় সরিয়ে দেওয়া, কিন্তু আজ তার হাত নড়ল না। কোনো এক মায়া বা অদ্ভুত এক শৃঙ্খল তাকে আটকে দিল। সে পলক্ষীনভাবে তিনা ঘুমন্ত আর বিধ্বস্ত মুখটার দিকে তাকিয়ে রইল। আরিয়ান এবার খুব মৃদুস্বরে ডাকলো, এই ত্রিনা, শুনছো? তিনা উত্তর দিল না, বরং ঘুমের ঘরে আরিয়ানের গায়ে উষ্ণতা পেতে তাকে আরও আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। এই নিবিড় সান্নিধ্যে আরিয়ানের বুকের ভেতর এক অজানা ঝড় শুরু হলো। সে নিজেকে সামলে নিয়ে এবার একটু জোরেই ডাক দিল। ধীরে ধীরে পল্লব মেলল তিনা। চোখ খুলেই যখন দেখল সে আরিয়ানের একদম বুকের ভেতর সেদিয়ে আছে,
তার শরীর দিয়ে যেন বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। সে দ্রুত উঠে বসতে চাইল, কিন্তু পারল না। তার লম্বা রেশমি চুলগুলো আরিয়ানের হাতের নিচে চাপা পড়ে আটকে আছে। অতি কষ্টে চুলগুলো ছাড়িয়ে সে ছিটকে বিছানার এক কোণে গিয়ে বসল। তিনা ভয়ে কুঁকড়ে আছে। তার মনে হচ্ছে এখন হয়তো আরিয়ান রাগে ফেটে পড়বে, তাকে অসভ্য বলবে কিংবা ঠাস করে একটা চর বসিয়ে দিবে। সে কাঁপা কাঁপা গলায় অপরাধীর মতো মাথা নিচু করে বলল, ক্ষমা করবেন আমায়। আসলে গতকাল রাতে রুমের অবস্থা খারাপ ছিল আর আমি খুব টায়ার্ড ছিলাম। বিছানায় বসেই কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম টেরই পাইনি। প্লিজ বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে আপনার কাছে যাইনি। আরিয়ান কোনো তর্জন গর্জন করলো না, এমনকি কঠোর কোনো কথাও বলল না। সে নির্বিকার ভঙ্গিতে বিছানায় উঠে বসলো। তার শূন্য দৃষ্টি সারা ঘরের ধ্বংসাবশেষের উপর দিয়ে ঘুরে এলো। ঘরটা যেন কোনো কুরুক্ষেত্র। আরিয়ানকে বিছানা থেকে নামতে উদ্যত হতে দেখে তিনা দ্রুত বলে উঠল, আপনি এক্ষুনি নামবেন না। সারা ঘরে কাচের টুকরো ছড়িয়ে আছে। আমি আগে এগুলো পরিষ্কার করি, তারপর আপনি নামুন। আপনার পায়ে বিঁধতে পারে। আরিয়ান তিনার কথায় কোনো প্রতিবাদ করলো না। এক অবোধ শিশুর মতো সে কেবল মাথা নাড়িয়ে সায় দিল এবং বিছানায় বসে রইল। তার চোখ দুটি তিনার কপালে লেগে থাকা সেই ক্ষতের দিকে স্থির হয়ে রইল, যা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে তার ভেতরের অন্ধকারটা কাল রাতের এই মেয়েটাকেই সবচেয়ে বেশি আঘাত করেছে। তিনা নিচু হয়ে খুব সাবধানে মেঝে থেকে কাচের ভাঙা টুকরোগুলো কুড়িয়ে নিচ্ছিল। ঘরে মেঝেতে রূপালি ঝিলিকের মতো ছড়িয়ে থাকা কাজগুলো কাল রাতের ধ্বংসযজ্ঞের সাক্ষী দিচ্ছে। মনোযোগ দিয়ে কাজ করতে গিয়ে হঠাৎ অসাবধানতায় একটি ধারালো কাচের টুকরো তিনার তর্জনীতিতে গভীর হয়ে গিথে গেল। ব্যথায় কুকিয়ে উঠল তিনা। শব্দটা শোনা মাত্রই আরিয়ান বিদ্যুৎ পেকে বিছানা থেকে নেমে এলো। নিজের পায়ে নিরাপত্তার কথা এক মুহূর্তের জন্য তার মাথায় এলো না। সে দ্রুত তিনার সামনে হাঁটু গেড়ে বসলো এবং তার ক্ষত বিক্ষিত আঙ্গুলটি নিজের শক্ত হাতের মুঠোয় চেপে ধরল। আঙ্গুলের ডগা দিয়ে টকটকে লাল রক্ত চুয়ে পড়ছে। আরিয়ানের চোল শক্ত হয়ে এলো। গলা সরে ফুটে উঠল শাসন মেশানো গাম্ভীর্য। সব কিছুতে এত তারা কিসের তোমার? একটু সাবধানে কাজ করলে কি হয়? দেখো কতটা গভীরভাবে কেটে গেছে। তিনা কোনো উত্তর দিল না। সে স্রেফ পাথরের মতো স্থির হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। আরিয়ান নিজেই ফার্স্ট এইড বক্সটা টেনে আনলো। অত্যন্ত নিপুণ হাতে সে প্রথমে রক্তটুকু মুছে নিল, তারপর শীতল কোনো মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। পুরোটা সময় সে তিনার চোখের দিকে একবারও তাকালো না। তিনা অপলক দৃষ্টিতে আরিয়ানের মুখশ্রীর দিকে তাকিয়ে রইল। এই মানুষটা ক্ষণে ক্ষণে কেন এভাবে বদলে যায়? কখনো সে দানবের মতো সব চুরমার করে দেয়, আবার কখনো পরম মমতায় ক্ষত মুছে দেয়। তিনা লোকটার চোখের ভাষা অনেক চেষ্টা করেও পড়তে পারে না। সেখানে কি মায়া আছে নাকি শুধু দায়িত্ববোধের বোঝা? ভার্সিটি গেটের সামনে হরেক রকম হকার আর শিক্ষার্থীদের ভিড়। সে ভিড়ের মাঝে একটু অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে নির্জন। পরনে একটা সাধারণ শার্ট, লুঙ্গিটা মালকোছা মেরে পড়া। সামনে বড় একটা কাঠের তক্তায় স্তূপ করে সাজিয়ে রাখা ভাজা বাদাম, ঠিক যেন পেশাদার কোনো বাদামওয়ালা। তার দুপাশে দুই দেহরক্ষীর মতো দাঁড়িয়ে আছে হাসান আর নীর। নুসরাতের দেখা নেই, তাই সময় কাটাতে তারা তিন বন্ধু মিলে কিছুক্ষণ পরপরই তালার উপর থেকে বাদাম তুলে মুখে নিচ্ছে। নীর মুখটা কুচকে বলল, কিরে নির্জন, তোর তো নস্রাত কি আজ ভার্সিটিতে আসেনি? কখন থেকে বাদাম চিবোচ্ছি বলতো? এভাবে চলতে থাকলে তো কাল সকালটা টয়লেটে কাটাবো। পেট নির্ঘাত খারাপ হবে। পেট খারাপ মানে কি? আমার তো এখনই পেটের ভেতর ডামাডোল শুরু হয়ে গেছে। ডক্টর হয়ে শেষে কি নিজেদেরই চিকিৎসা করতে হবে? এমন সময় একজোড়া তরুণ তরুণী নির্জনের সামনে এসে দাঁড়ালো। ছেলেটা পকেটে হাত দিয়ে বেশ ভাব নিয়ে বলল, এই যে মামা, জলদি 20 টাকার বাদাম দাও তো। নির্জন অভ্যাস বশত খেয়ে উঠতে চাইল। মামা কাকে বলছিস? আমি কি বাদামওয়ালা নাকি যে বাদাম দিব? কিন্তু পাশে দাঁড়ানো নীর কোণে দিয়ে ওকে একটা গুঁতো দিল। নির্জন সম্বিত ফিরে পেয়ে জোর করে গালে একটা হাসি টেনে আনলো। দাঁতে দাঁত চেপে বিবির করলো, হায় রে কপাল, শেষ পর্যন্ত নুসরাতের জন্য বাদামওয়ালাও সাজতে হলো। সে কোনো মাপজোক ছাড়াই বড় এক মুঠ বাদাম ঠোঙ্গায় ভরে দিল। ছেলেটা ঠোঙ্গার ওজন দেখে অবাক হয়ে বলল, আরে মামা, 20 টাকার বাদাম দিতে বললাম, তুমি তো দেখছি 50-60 টাকার মতো দিয়ে দিয়েছো। না না, আপনাদের মতো কিউট কাপলদের জন্য এটা আমার পক্ষ থেকে স্পেশাল গিফট। যান, এনজয় করুন।
ছেলে মেয়ে দুটো অবাক চোখে একে অপরের দিকে তাকিয়ে চলে গেল। ঠিক সেই মুহূর্তে নির্জনের নজর গেল ভার্সিটি মেন গেটের দিকে। খয়েরি রঙের সালোয়ার কামিজ পরা নুসরাত বই হাতে বের হচ্ছে। নির্জন বিদ্যুৎ বেগে বন্ধুদের উদ্দেশ্যে ফিসফিস করে বলল, এই তোরা জলদি পালা, নুসরাত আসছে। তোদের দেখলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। হাসান আনির মুহূর্তের মধ্যেই ভিড়ের আড়ালে ওপাশের একটি ঝালমুড়ি দোকানে পেছনে গিয়ে লুকালো। নুসরাত গেট দিয়ে বের হতেই চোখে ঠিক করে নিল তার চিরচেনা সাদা ফ্রেমের চশমাটা। এই চশমাটা এখন তার ব্যক্তিত্বের অংশ হয়ে গেছে। সে মাটির দিকে তাকিয়ে আপন মনে হাঁটছিল, কিন্তু হঠাৎ একটা চেনা কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়াতে হলো তাকে। ও চশমাওয়ালি ম্যাডাম, টাটকা বাদাম নিয়ে যান। নুসরাত ভ্রুকুচকে তাকালো। চশমাওয়ালি ডাকটা তার খুব পরিচিত। প্রতিদিন ভার্সিটির সামনে যে সুদর্শন ছেলেটা দামি শার্ট প্যান্ট পরে তাকে অপলক দেখে সে তাকে এই নামই ডাকে, কিন্তু আজ ডাকের উৎসটা দেখে নুসরাতের চোখ ছানা বড়া। সামনে নির্জন দাঁড়িয়ে, গলায় একটা সস্তা গামছা ঝোলানো, আর সামনে কাঠের স্ট্যান্ডে ভাজা বাদামের স্তূপ। নুসরাত অবাক হয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি আপনি এখানে বাদাম বিক্রি করছেন কেন? কেন ম্যাডাম, আমি তো বাদামই বিক্রি করি। ফাইজলামি করেন আমার সাথে? প্রতিদিন দেখি দামি শার্ট প্যান্ট পরে গাড়ির আশেপাশে দাঁড়িয়ে থাকেন, আর এই 2 দিন আপনি একদম বাদামওয়ালা হয়ে গেলেন। রাতারাতি এমন কি হলো? এই হয়ে গেলাম আর কি। আপনার সামনে বড় লোকই ভাব নিতাম। এবার বলুন, বাদাম খাবেন তো? আচ্ছা দিন। নির্জন যত্নের সাথে একটা ঠোঙ্গা পরে বাদাম এগিয়ে দিয়ে সুযোগ বুঝে বলল, আচ্ছা ম্যাডাম, আপনার বুঝি খুব গরিব ছেলে পছন্দ? কে বললো এ কথা? না মানে শুনলাম আর কি। নুসরাত এবার মুচকি হাসলো। নির্জনের মুখের দিকে তাকিয়ে সে খেয়াল করলো ছেলেটার মুখে এক ফোঁটা দাড়ি নেই, একদম পরিষ্কার। নুসরাত হঠাৎ বলে উঠল, আসলে ছেলেদের দাড়িতে বেশি সুন্দর দেখায়। কি করব বলুন, আমার মুখে ঠিকমতো দাড়ি গজায় না, কয়েকদিন পর পর 1-2টো বের হয় শুধু। নির্জনের এই অসহায় হাবভাব আর কথা বলার স্টাইল দেখে নুসরাত খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, তাহলে তো দেখছি আপনি এখনো ছোট বাচ্চা রয়ে গেছেন। নির্জন নুসরাতের ওই নির্মল হাসির দিকে তাকিয়ে যেন মুহূর্তের জন্য পৃথিবী ভুলে গেল। তার সার্থকতা এই এক টুকরো হাসিতেই। নুসরাত নির্জনের দিকে তাকিয়ে থাকা দেখে চশমাটা একবার ঠিক করে বিড়বিড় করলো, উফ, পুরুষ মানুষ অভিনয়ের জন্য একদম সেরা। নির্জন পুরোপুরি শুনতে না পেয়ে জিজ্ঞেস করলো, কিছু বললেন? না কিছু না, এবার আসি। নুসরাত আর দাঁড়ালো না, দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো। নির্জন তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে হাসি মুখে মাথা নাড়ল। তবে নুসরাত কিছুটা দূরে গিয়ে আবার পেছন ফিরে নির্জনের বাদামওয়ালা রূপটা দেখে মুচকি হেসে উঠল। সকাল থেকে মির্জা বাড়িতে উৎসবের আমেজ। রান্নাঘর থেকে ভেসে আসছে বিভিন্ন রকম খাবারের সুবাস। কত বছর পর রোহান বিদেশ থেকে ফিরছে। বাড়ির সবার মুখে হাসি থাকলেও মৃত্যুর চোখের কোণে যেন উপচে পড়ছে এক অন্যরকম আনন্দ। মনে হচ্ছে সে যেন আজ তার হারিয়ে যাওয়া স্বর্গ ফিরে পেতে যাচ্ছে। সন্ধ্যা নামার আগে রাহি বেগম মিতুকে পরম আদরে বললেন, মা, সকাল থেকে তো অনেক খাটুনি হলো, এবার গিয়ে একটু হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নাও, তোমার বর আসার সময় তো হয়ে এলো। মিতু লাজুক হেসে উপরে নিজের রুমে চলে গেল। আলমারি খুলে সে বের করলো তার সবচেয়ে প্রিয় সেই গাঢ় নীল রঙের জামদানি শাড়িটা। রোহান মিতুকে নীল রঙকে দেখতে ভীষণ পছন্দ করে। মিতুর মনে পড়ে গেল বিয়ের আগে সেই দিনটির কথা, যেদিন রোহান তাকে প্রথম প্রপোজ করেছিল। সেই দিনও মিতুর পরনে ছিল নীল শাড়ি। তারপর থেকে রোহান প্রায়ই মিতুর জন্য নীল শাড়ি কিনে আনত। একবার মিতু অভিমান করে বলেছিল, আমার আলমারি তো নীল শাড়িতে ভরে গেল, তুমি কি আর অন্য কোনো রং চোখে দেখো না? রোহান মিতুর কপালে ঠোঁট ছুঁয়ে গাঢ় স্বরে বলেছিল, আমার এই নীলাঞ্জনাকে যখন নীল শাড়িতে দেখি তখন মনের ভিতর যে প্রশান্তি নামে তা অন্য কোনো রঙে আসে না মিতু। আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল স্মৃতিগুলো ভাবতে ভাবতে মিতুর চোখের কোণ ভিজে উঠল। তবে আজ আর সে কাঁদবে না, আজ তো আনন্দের দিন। মিতু খুব যত্ন করে শাড়িটা পরল, চোখে গাঢ় কাজল আর কপালে একটা নীল টিপ পরল। আজ সে আবার সেই পুরনো নীলঞ্জনা হয়ে রোহানের সামনে দাঁড়াতে চায়। নিচের ড্রয়িং রুমে তখন টান টান উত্তেজনা। খবর এসেছে রোহানের ফ্লাইট ল্যান্ড করেছে। সবাই সোফায় বসে গেটের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। মিতু আর কাউকে সুযোগ না দিয়ে সে প্রায় দৌড়ে দরজাটা খুলল। তার হৃৎপিণ্ড তখন থরথর করে কাঁপছে। দরজা খুলে সে একরা শ্বাস নিয়ে ডাকতে চাইল, রোহান।
কিন্তু পরক্ষণেই মিতুর হাসি মাখা মুখটা পাথরের মতো জমে গেল। দরজার ওপাশে আদনান আর মেজো চাচু এমদাদুল মির্জা দাঁড়িয়ে আছেন, কিন্তু তাদের মাঝখানে বা পেছনে যে মানুষটির থাকার কথা ছিল তাকে কোথাও দেখা যাচ্ছে না। তার দুজনে বেশ বিমর্ষ আর বিধ্বস্ত হয়ে দাঁড়িয়ে আছেন। মিতুর বুকটা ধক করে উঠল। সে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলো, রোহান কোথায়? ও কি আসেনি? আপনারা একা কেন? আদনান মিতুর চোখের দিকে তাকাতে পারল না। সে মাথা নিচু করে ফেল। ড্রয়িং রুমের ভেতর থেকে বাকিরাও উঠে এলো। মৈমুনা বেগম অস্থির হয়ে বললেন, কিরে আদনান, রোহান কোথায়? কথা বলছিস না কেন? মিতু পাগলের মতো দরজার বাইরে অন্ধকারের দিকে চেয়ে এদিক সেদিক খুঁজে দেখল। যদি কোথাও রোহান লুকিয়ে থাকে, হয়তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে কোনো গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, কিন্তু না, যতদূর চোখ যায় ধূসর কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মিতুর বুক ফেটে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মিতুর টলমলো পায়ে ড্রয়িং রুমে ফিরে এলো। এমদাদুল মির্জা সোফায় বসে আছেন। তার চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। এমদাদুল মির্জা গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, তোরা রোহানকে রিসিভ করতে গেলি, অথচ তাকে ছাড়াই বাড়ি ফেললি কেন? ভাইজান, এয়ারপোর্টেই ওর সাথে দেখা হয়েছিল, কিন্তু ও আমাদের সাথে গাড়িতে উঠলো না। বলল ওর নাকি জরুরি একটা কাজ আছে। কার সাথে যেন দেখা করতে যাবে। বাড়ির সবাই ওর জন্য পথ চেয়ে বসে আছে, আর ও আমাদের সাথে দেখা না করে আগে অন্য কার সাথে দেখা করতে গেল। জানি না ভাবি, শুধু বলল কোনো একটা হোটেলে তার কোনো ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে, আর খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবে। তিনা একপাশে দাঁড়িয়ে সব শুনছিল। তার ভেতরে ভেতরে ভীষণ রাগ হচ্ছে রোহানের উপর। কি অমানবিক একটা মানুষ! নিজের বৃদ্ধ বাবা মা আর স্ত্রীকে অপেক্ষা রেখে সে হোটেলে কার সাথে সময় কাটাতে চলে গেল। তিনার নজর গেল মিতুর দিকে। মেয়েটা নিথর হয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে হাতের নখ খুঁড়ছে। তার ওই নীল শাড়ির আঁচলটা অবহেলায় মেঝেতে লোটাচ্ছে। মিতুর চোখে জল চিকচিক করলেও সে ঠোঁট কামড়ে কান্না চেপে রাখার আপ্রাণ চেষ্টা করছে। সবে যখন রোহানকে গালমন্দ করছিল, মিতু তখন এক টুকরো শুকনো হাসি মুখে টেনে বলল, রোহান হয়তো সত্যি কোনো বড় দরকারি কাজ পড়েছে, চলে আসবে ও। মিতু মিথ্যা হাসিতে কষ্ট লুকানোর চেষ্টা করলেও বাড়ির সবার বুঝতে বাকি রইল না যে এই হাসির আড়ালে কত বড় ক্ষত লুকিয়ে আছে। এমদাদুল মির্জা ছেলের উপর হতাশ হয়ে নিজের ঘরে চলে গেলেন। রাহি বেগমও ছেলের এমন দুর্ব্যবহার ক্ষুব্ধ আর ব্যথিত হলেন। তিনি মিতুর মিলান মুখটার দিকে মায়ের দৃষ্টিতে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে উপরে চলে গেলেন। এক একে সবাই ড্রয়িং রুম ছেড়ে চলে গেল। রাত এখন 11টার কাছাকাছি। বাইরে হাড় কাঁপানো উত্তরে বাতাস বইছে। মিতু এখনও দরজার সামনে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে। মাঝখানে আদনান একবার কল দিয়েছিল, রোহান নাকি বলেছে সে পথে আছে। মিতু জানালার কাজ সরিয়ে বাইরে কুয়াশার দিকে চেয়ে তিনা দোতলার করিডোর থেকে এক দৃষ্টিতে মিতুর দিকে তাকিয়ে রইল। বাইরে তীব্র শীত আর ভেতরে তীব্র অপেক্ষার চাপে মিতু তখন রীতিমতো কাঁপছে। তিনা কয়েকবার গিয়ে জোর করেছিল রুমে ফিরে যাওয়ার জন্য, কিন্তু মিতু যেন এক অটল পাহাড়। স্বামীর আগমনের পথে সে পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকবে। অবশেষে তিনা না পেরে নিজের একটা গরম শাল নিয়ে গিয়ে জোর করে মিতুর গায়ে জড়িয়ে দিয়ে এলো। করিডোরে তিনার পাশে এসে নিঃশব্দে দাঁড়ালো আরিয়ান। সেও নিচের এই করুণ দৃশ্য দেখে এক দীর্ঘশ্বাস ফেল, হতাশ গলায় বলল, রোহন ভাইয়া কেন এমন হয়ে গেল কে জানে। আগে তো লোকটা বাড়িটাকে মাতিয়ে রাখত, কত হাসি ঠাট্টা করতো সারাক্ষণ। বিবাহ কি এতটাই মজবুত বন্ধন? ভালোবাসা কি এতটাই খাঁটি হতে পারে? এত অবহেলার পরেও একটা মেয়ে কিভাবে তীর্থের কাকের মতো স্বামীর জন্য অপেক্ষা করে? ভালোবাসা কি মানুষকে সত্যি পাগল বানিয়ে দেয়? হয়তো তাই। তা না হলে মৃদু ভাবি এতক্ষণ নিশ্চয়ই এভাবে দরজায় দাঁড়িয়ে থাকতো না। মানুষের মস্তিষ্ক হার মানলে হয়তো হৃদয় এভাবেই কাজ করে। রাত যখন গভীর, তখন আবারও দরজায় কড়া নাড়ার শব্দ হলো। এই শব্দের সাথে সাথে মিতুর অবসন্ন শরীরে যেন নতুন করে প্রাণ ফিরে এলো। তার মুখমণ্ডল খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে কাঁপতে কাঁপতে গিয়ে দরজার নব ঘোরালো। তার দৃঢ় বিশ্বাস এবার আর ভুল হবে না। দরজার ওপাশে তার প্রিয় রোহানি দাঁড়িয়ে আছে। দরজা খুলতে মিল লম্বা চড়া সেই মানুষটির। মিতুর স্বপ্নপুরুষ তার রোহান। মিতু মায়া ভরা চলচল চোখে স্বামীর দিকে তাকিয়ে রইল। রোহানের চোখও এক অদ্ভুত অসাধ্য। উপর থেকে আরিয়ান আর তিনা শ্বাসরুদ্ধকর এই পুনর্মিলনের মুহূর্তটি দেখছিল। মিতু আর নিজেকে ধরে রাখতে পারল না। একরাশ আবেগ আর অভিমান নিয়ে সে ঝাঁপিয়ে পড়ল রোহানের বুকে।
জড়িয়ে ধরলো তাকে শক্ত করে। এতগুলো দিন, এতগুলো দীর্ঘ রাত সে শুধু এই মুহূর্তটার জন্যই বেঁচে ছিল। মিতু আশা করেছিল রোহানা তাকে সজোরে জড়িয়ে ধরে বলবে সে কতটা মিস করেছে, কিন্তু রোহানের হাত কাঁপছে। সে মিতুর পিঠে হাত রেখে তাকে আপন করে নিল না, বরং সে কেবল চোখ বন্ধ করে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। মিতুর চোখের জল রোহানের শার্ট ভিজিয়ে দিচ্ছে, কিন্তু কয়েক মুহূর্ত যেতে না যেতেই রোহান মিতুর বাহু ধরল। কোনো মমতা নয়, বরং এক ধরনের দূরত্ব বজায় রেখে সে মিতুকে নিজের বুক থেকে সরিয়ে দিল। মিতু অবাক হয়ে রোহানের মুখের দিকে তাকালো। তার স্বামীর চোখে আজ ভালোবাসার বদলে এক অজানা দূরত্ব আর কাঠিন্য। মিতু পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো যেন বিশ্বাস করতে পারছে না এই মানুষটাকে সে নীল শাড়িতে বরণ করার জন্য ঘন্টার পর ঘন্টা শীতে কাঁপছিল। রোহানের চোখে মুখে ফিরে পাওয়ার কোনো আনন্দ নেই, নেই কোনো তৃপ্তি, বরং এক অদ্ভুত বিরক্তি আর উদাসীনতা তার মুখোপায়কে কঠিন করে তুলেছে। রোহান মিতুর পাশ কাটিয়ে গটগট করে ভেতরে ঢুকে পড়ল। ড্রয়িং রুমের শূন্যতার দিকে তাকিয়ে সে বরফ শীতল গলায় প্রশ্ন করল, বাড়ির সবাই কোথায়? তোমার জন্য অপেক্ষা করতে করতে সবাই ক্লান্ত হয়ে উপরে চলে গেছে। রোহান আর একটি শব্দ খরচ করলো না। মিতুর দিকে ফিরেও না তাকিয়ে এসে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো। মিতুর মনে হলো তার পায়ের মাটি দুলছে, মাথার ভেতরটা ভো ভো করছে তার। একটা মানুষ এতটা পাথর কি করে হয়ে যায়? এই মানুষটার বুকে কি সে একসময় মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতো? সিঁড়ির মাথায় উঠতে রোহানের মুখোমুখি হলো আরিয়ান আর তিনা। আরিয়ান তার বড় ভাইকে দেখে কিছুটা অবাক আর কিছুটা ক্ষুব্ধ হয়ে এগিয়ে এলো। কৌশল বিনিময়ের পর আরিয়ান নিজেকে আর সামলাতে পারল না। সে সরাসরি বলল, ভাইয়া, এসব কি হচ্ছে? তুমি কোথায় ছিলে এতক্ষণ? আর মিতু ভাবির সাথে এতদিন পর দেখা হলো, অথচ তুমি একবারও জিজ্ঞেস করলে না মেয়েটা কেমন আছে? বলছে কখন থেকে দরজায় তোমার জন্য দাঁড়িয়ে আছে, সেটা কি তুমি জানো? রোহান আরিয়ানের কথাই কোনো পাত্তাই দিল না, বরং তার চোখে মুখে অবজ্ঞা ফুটে উঠল। সে নিস্পৃহ গলায় বলল, এইসব কান্নাকাটি আর দরজায় দাঁড়িয়ে থাকা সবই নাটক। এসব নাটক দেখতে দেখতে আমি ক্লান্ত, আমার এখন ঘুমানো দরকার। বলে রোহান গটগট পায়ে নিচের রুমে ঢুকে দরজা সজোরে বন্ধ করে দিল। সেই শব্দের প্রতিধ্বনি যেন মিতুর কলিজায় গিয়ে আঘাত করল। তিনা সিঁড়ি দিয়ে নেমে মিতুর পাশে গিয়ে দাঁড়ালো। সে মেয়েটার ভেঙে পড়া মুখটা দেখার চেষ্টা করছিল, কিন্তু মিতু আজ অজেয়। সে নিজের চোখের কোণে জমে থাকা জলটুকু পরম দক্ষতার ভেতর চালান করে দিল। তিনাকে কিছু বলার সুযোগ না দিয়ে মিতু মিলান হেসে বলল, আসলে ও তো অনেক লম্বা পথ জার্নি করে এসেছে, তাই খুব টায়ার্ড। মেজাজটা বোধ হয় একটু বিগড়ে আছে। আমি যাই ওর খাবারটা দিই। বলে মিতু ধীর পায়ে উপরে উঠে গেল। তিনা নিচ থেকে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো মিতু যে অদৃশ্য বর্ম নিয়ে নিজের কষ্টগুলোকে ঢেকে রেখেছে, সেই শক্তি পৃথিবীর খুব কম নারীরই থাকে। তিনা নিজের মনে বিড়বিড় করে বলল, মিতু ভাবি যতটা শক্ত, আমি কি কোনোদিন এতটা হতে পারবো? এত অবহেলার পরও কেউ এভাবে আগলে রাখতে পারে? রোহান নিজের রুমে পা রাখতেই বুকটা এক পলকের জন্য কেঁপে উঠল। রুমের প্রতিটি কোণ আগের মতোই পরিপাটি করে সাজানো। 4 বছরে মিতু এ ঘরের একটি আসবাবও এদিক সেদিক করেনি। ঘরটা আগের মতোই মিতুর স্পর্শে সজীব হয়ে আছে, কিন্তু আজ এই পরিচিত ঘরটায় রোহানের কাছে দম বন্ধ করা এক কারাগার বলে মনে হচ্ছে। ভেতরটা তার তিল তিল করে ভেঙে যাচ্ছে। সে নিচের দিকে না তাকিয়ে বিছানার এক কোণে বসে পড়ল। বিছানার উপর মিতুর একটা রূপালি রঙের হেয়ার ক্লিপ পরে আছে। ওটা হাতে নিতেই মুহূর্তের জন্য রোহানের সব রাগ আর অভিমান যেন কর্পূরের মতো উড়ে গেল। স্মৃতিগুলো ভিড় করে এলো। রোহান মিতুকে কখনো চুল বাঁধতে দিত না। মিতুর ঘন কালো চুলগুলো যখন পিঠ ছড়িয়ে থাকতো, রোহান সেই চুলে মুখ গুজে এক স্বর্গীয় প্রশান্তি খুঁজে পেত। কিন্তু পরক্ষণে এক ভয়ঙ্কর তিক্ততা তার মনে বিষ ঢেলে দিল। সে ঘৃণা ভরে ক্লিপটা বিছানার অন্য প্রান্তে ছুঁড়ে মারল। হঠাৎ দরজার সামনে কারো ছায়া দেখে রোহান মুখ তুলল। মিতু দাঁড়িয়ে আছে দরজায়। মৃদু আলোয় নীল শাড়িতে ওকে ঠিক 4 বছর আগের মতোই মায়াবী আর অপরূপা লাগছে, ঠিক যেমনটি রোহান পছন্দ করত। তার অবদ্ধ চুলগুলো আজও পিঠময় ছড়িয়ে পড়ে আছে। রোহান পূর্ণ দৃষ্টিতে মিতুর দিকে তাকালো, কিন্তু পরক্ষণেই চোখ সরিয়ে নিল। যে সৌন্দর্য একসময় রোহানকে দেওয়ানা করে তুলত, সেই সৌন্দর্য আজ তাকে তীব্র যন্ত্রণা দিচ্ছে। মিতু ধীর পায়ে এগিয়ে সে বিছানায় বসল। মাঝে অনেকটা ফাঁকা জায়গা রেখে সে বসল।
ঘেঁষে বসলে যদি রোহান উঠে চলে যায় সেই ভয়ে সে জড়সড় হয়ে বসে রইল। মিতু রোহানের চোখের দিকে তাকানোর সাহস পেল না, যদি চোখের অবদ্ধ চোখগুলো সব আগল ভেঙে বেরিয়ে আসে সেই ভয়ে। মিতু খুব ধীর আর ভাঙ্গা কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি কি খুব টায়ার্ড? তোমার কি মনে হয় এত ঘন্টা জার্নি করে এসে আমি কি খুব ফুরফুরে মেজাজে থাকবো? মিতু একটা দীর্ঘশ্বাস ফেল, চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে নিজেকে শক্ত রাখার চেষ্টা করল। রোহান বিছানা থেকে উঠে দাঁড়ালো। সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়াতেই মিতু সজোরে উঠে দাঁড়িয়ে তার সামনে বাধা হয়ে দাঁড়ালো। আত্মীভরা কণ্ঠে মিতু বলল, এরকম ব্যবহার কেন করছো রোহান? ফোনে যখন খারাপ ব্যবহার করতে দূরত্বের অজুহাতে মনকে শান্ত করে নিতাম, কিন্তু আজ তুমি সামনাসামনি এসেও এতটা পাথর হয়ে আছো। অন্তত আজকে এতটা নিষ্ঠুর আচরণ করো না। কষ্ট হয় রোহান, ভীষণ কষ্ট হয়। রোহান মিতুর কথা শোনা মাত্রই এক ভয়ানক হুঙ্কার দিয়ে তার বাহু নিজের শক্ত মুঠোয় চেপে ধরল। তার হাতের চাপ এতটাই প্রবল ছিল যে যন্ত্রণায় মিতুর মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো। রোহানের চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে, তাতে কোনো মমতা নেই, আছে শুধু তীব্র ঘৃণা আর আক্রোশ। সে গর্জে উঠে বলল, তোমার কি মনে হয় মিতু শুধু তুমিই কষ্ট পাও? আমার কোনো অনুভূতি নেই? যখন আমার সাথে এত বড় অন্যায় করলে তখন আমার ঠিক কেমন লেগেছিল একবারও ভেবেছিলে? তুমি কি ভেবেছিলে আমি খুব সুখে ছিলাম? মিতু ছলছল নয়নে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। 4 বছরের অদর্শনে মানুষটা যে এতটা হিংস্র আর অচেনা হয়ে যেতে পারে সে কল্পনা করেনি। রোহন তাকে আরও কাছে টেনে এনে হিসিয়ে বলল, তোমাকে কি আমি কম ভালোবেসেছিলাম মিতু, নাকি এই উজাড় করে ভালোবাসাটাই আমার জন্য অপরাধ ছিল? কোনটা? তুমি কিসব উল্টোপাল্টা কথা বলছো রোহান? আমি তোমার সাথে কি অন্যায় করেছি? তোমার কি মাথা ঠিক আছে? একদম আর নাটক করবে না মিতু, তা না হলে আমার হাত উঠে যাবে তোমার উপর। এতক্ষণ ধরে তিল তিল করে জমিয়ে রাখা মিতুর ধৈর্যের বাঁধটা এবার হুড়মুড় করে ভেঙে পড়ল। তার বুকের ভেতর হাহাকার আর সহ্য করতে না পেরে সে চিৎকার করে উঠল, হ্যাঁ, মারো আমাকে, আজ মেরেই ফেলো। অন্তত এই প্রতিদিনের তিল তিল করে জ্বলে মরার চেয়ে মরে যাও ভালো, অনেক শান্তির। তুমি তো আমাকে সেই 4 বছর আগেই মেরে ফেলেছো রোহান। আমার মন, আমার স্বপ্ন, আমার আনন্দ সব তো তুমি অনেক আগেই খুন করেছো। এবার না হয় এই দেহটা থেকে প্রাণটা কেড়ে নাও। রোহানের চোখে ক্ষণিকের জন্য একটা অদ্ভুত আলোড়ন খেলে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে আর একটি কথাও না বলে কটকট করে রুম থেকে বেরিয়ে গেল। রোহান চলে যেতেই মিতু বিছানার সাথে গা মিশিয়ে ফুলরে ভেঙে পড়ল। অবরুদ্ধ কান্নাগুলো এবার বাঁধভাঙ্গা জোয়ারের মতো বেরিয়ে আসতে লাগলো। একটা মানুষ আর কতদিন নিজের ভেতরে এই দহন আর দীর্ঘশ্বাস লুকিয়ে রাখতে পারে? আরিয়ান নিজের রুমে আদশা হয়ে কফিতে চুমুক দিচ্ছিল। জানালার ওপাশে হাড় কাঁপানো শীতের কামড়। এখন আবহাওয়ায় গরম কম্বলের ওম ছেড়ে ওঠা রীতিমতো যুদ্ধের মতো। ঠিক তখনই তিনা রুমে ঢুকলো। আরিয়ানকে ওভাবে বসে থাকতে দেখে সে বলল, কি ব্যাপার রাগী সাহেব, আজ কি অফিসে যাওয়ার নাম নেই? 10টা তো পার হয়ে গেল অনেকক্ষণ। উফ, এই শীতে অফিসে গিয়ে মরার কোনো শখ নেই আমার। আর জানোই তো আমার অফিসের কাজ ল্যাপটপে সেরে ফেলা যায়। তুমি একটু কষ্ট করে ড্রয়ার থেকে ল্যাপটপটা দাও তো। ল্যাপটপ পরে দিচ্ছি, বাবা নিচে আপনাকে ডাকছেন। আরিয়ান কিছুটা অবাক হলো। বাবা সচরাচর এই সময় তাকে ডাকে না। সে বিছানা থেকে পা নামতেই তিনা একটি ভারী জ্যাকেট বাড়িয়ে দিল। নিন, এটা গায়ে জড়িয়ে নিন, হুট করে নিচে নামলে ঠান্ডা লেগে যাবে। আরিয়ান কোনো কথা না বাড়িয়ে জ্যাকেটটা টেনে নিয়ে দ্রুত নিচে নেমে গেল। নিচে ড্রয়িং রুমে আহাদ মির্জা সোফায় পাথরের মতো বসে আছেন। সামনে রাখা চায়ের কাপ থেকে ধোয়া ওঠা বন্ধ হয়েছে অনেক আগেই, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। আরিয়ানকে সামনে আসতে দেখে তার কপালে ভাঁজ আরও স্পষ্ট হয়ে উঠল। আরিয়ান বিনয়ের সাথে জিজ্ঞেস করল, আব্বু ডাকছিলে? আমি শুনলাম তুমি নাকি ট্রিনাকে ডিভোর্স দেওয়ার জন্য উকিলের কাছে গিয়েছিলে, খবরটা কি সত্যি? আরিয়ান থমকে গেল। সে ভাবেনি ব্যাপারটা এত তাড়াতাড়ি জানাজানি হবে। হয়তো উকিলই কোনোভাবে বাবাকে জানিয়েছে। সে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক স্বরে বলল, হ্যাঁ গিয়েছিলাম। কথাটা শোনা মাত্রই আহাদ মির্জা বাঘের মতো গর্জন করে উঠে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। তার সেই হুঙ্কারে পুরো ড্রয়িং রুম কেঁপে উঠল। তিনি রাগে কাঁপতে কাঁপতে বলেন, তোমার সাহস কত বড়!
ট্রিনাকে ডিভোর্স দেওয়ার কথা চিন্তা করার স্পর্ধা তুমি কোথায় পেলে? কোথায় সমস্যা হচ্ছে শুনি? আহত মির্জার চিৎকারে রান্নাঘর থেকে মাইমুনা বেগম সহ বাড়ির সব মহিলারা এক ছুটে এলেন। মাইমুনা বেগম পরিস্থিতি বুঝতে পেরে স্বামীর ওপর ক্ষিপ্ত হয়ে বলেন, আরে কি হয়েছেটা কি? এত বড় ছেলেটাকে এইভাবে সবার সামনে ধমকাচ্ছ কেন?